আচ্ছা, তো এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো হচ্ছে যে কি কি টাইপের স্ট্র্যাটেজি আছে, কি কি টাইপের স্ট্র্যাটেজি ফলো করা হয় একটা ইন্ডাস্ট্রিতে। ফার্স্ট হচ্ছে আপনার কর্পোরেট স্ট্র্যাটেজি। কর্পোরেট স্ট্র্যাটেজিটা কি? যে স্ট্র্যাটেজি গুলা আপনার শুধুমাত্র আপনার কোম্পানি বা আপনার ইন্ডাস্ট্রির প্রোডাক্ট নিয়ে ডিল করবে, শুধুমাত্র আপনার কোম্পানির বা ইন্ডাস্ট্রির প্রোডাক্ট, অথবা ধরেন আপনার সেল প্রোডাক্ট, অথবা আপনার সেল, অথবা আপনার প্রফিট, এই জিনিসপত্রগুলো নিয়ে যখন ডিল করবে যে স্ট্র্যাটেজি গুলা, সেইগুলা হচ্ছে আপনার কর্পোরেট স্ট্র্যাটেজি। তার মানে এক কথায় যে স্ট্র্যাটেজি গুলা আপনার প্রোডাক্ট রিলেটেড, মানে যে স্ট্র্যাটেজি গুলো আপনার প্রোডাক্ট রিলেটেড স্ট্র্যাটেজি, সেইগুলাই হচ্ছে আপনার কর্পোরেট স্ট্র্যাটেজি। ঠিক আছে? সো দেখেন, এই কর্পোরেট স্ট্র্যাটেজি বানানোর সময় আপনার দুইটা কোশ্চেন করতে হয়। সেটা কি? হোয়াট বিজনেস অর বিজনেসেস শুড উই বি ইন। ঠিক আছে? হোয়াট বিজনেস অর বিজনেসেস শুড উই বি ইন মানে হচ্ছে এক কথায় আপনি কি কি প্রোডাক্ট বাজারে ছাড়বেন, বা আপনার ইন্ডাস্ট্রি কি কি প্রোডাক্ট থাকবে। ঠিক আছে? সো ধরেন এক্সাম্পল হতে পারে যে দেখেন আরএফএল এর কথা তো শুনছেন, মানে আরএফএল সরি প্রাণের কথা তো শুনছেন, তাই না? প্রাণ কোম্পানির কথা তো শুনছেন। আচ্ছা, তো যখন ছোটবেলায় ছোটবেলায় আমি যখন আমার ছোটবেলার কথা মনে আছে, তখন হচ্ছে আমি জাস্ট প্রাণের এডিবল ফুডস এর কথা শুনতাম, যে প্রাণের কিছু খাবার পাওয়া যায়, চানাচুর, দেন হচ্ছে চুইংগাম, আরো কি কি জিনিস যেন পাওয়া যাইতো আর কি। ঠিক আছে? সো এখন দেখেন, প্রাণ কিন্তু প্রাণ কিন্তু শুধুমাত্র এসব খাবার দাবার বা এসব ফুডের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নাই। কারণ কি দেখেন, তারা হচ্ছে শুরুর দিকে ফুডের ব্যবসা করলেও, ঠিক আছে, প্রাণ কোম্পানি শুরুর দিকে তারা ফুডের ব্যবসা করলেও আস্তে আস্তে কিন্তু তারা তাদের শাখা প্রশাখা বিস্তার করছে। কিভাবে করছে? এখন কিন্তু প্রাণের কিন্তু আরএফএল এর প্লাস্টিক, নাম তো শুনছেন, আরএফএল এর প্লাস্টিক। তো তার মানে কি, এখন তারা প্লাস্টিকের ব্যবসাও করে বা অন্য একটা প্রোডাক্টের ব্যবসাও করে। শুরুর দিকে তারা শুধু খাবারেরটা করলেও এখন কিন্তু তারা অন্যান্য অনেক প্রোডাক্টের ব্যবসা করতেছে। ঠিক আছে? তো তার মানে কি, এই প্রাণ হচ্ছে ঠিক করছে, বা প্রাণ কোম্পানি আসলে ঠিক করছে যে এখন তো আমরা জাস্ট খাবারের ব্যবসা করতেছি, তো আমরা আর কি কি প্রোডাক্টের ব্যবসা করতে পারি। ঠিক আছে? তো যখন এরকম কোশ্চেন করা হয়, সেই মানে আপনি যখন একটা কর্পোরেট স্ট্র্যাটেজি বানান, তখন আসলে আপনাকে এরকম কোশ্চেন করতে হবে। ঠিক আছে? তো প্রাণ হচ্ছে খাবারের ব্যবসা করতেছিল, তারপরে তারা নিজেকে কোশ্চেন করলো যে আচ্ছা, আর কি কি বিজনেস আমি মার্কেটে ছাড়তে পারবো, আর কি কিসের কিসের বিজনেস করতে পারি। তো তাদের হয়তো আবার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমরা এরকম প্লাস্টিকের চেয়ার টেবিল এগুলোর ব্যবসাও করতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর কর্পোরেট স্ট্র্যাটেজি বানানোর জন্য আরেকটা জিনিস আপনাকে কোশ্চেন করতে হবে, সেটা হচ্ছে হাউ ডাজ বিং ইন ওয়ান বিজনেস হেল্প আস কম্পিট ইন আওয়ার আদার বিজনেস। ঠিক আছে? আচ্ছা, তো এই ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন, প্রাণ কিন্তু শুরুতে এই ফুডের ব্যবসা শুরু করলেও, মানে হচ্ছে জুস, চানাচুর, বিস্কুট, চুইংগাম, এইগুলোর ব্যবসা শুরু করলেও তারা কিন্তু অনেক ভালো একটা রেপুটেশন গেইন করে ফেলছে। ঠিক আছে? তারা কিন্তু একটা সুনাম গেইন করে ফেলছে বাংলাদেশের পার্সপেক্টিভ, যে মানুষ আসলে জানে যে প্রাণের প্রোডাক্ট আসলে ভালো। এখন প্রাণ কোম্পানি কিন্তু এই জিনিসটা বা এই সুযোগটাই তারা কাজে লাগাইছে। ঠিক আছে? তারা কিন্তু এই সুযোগটাই কাজে লাগাইছে, যে তারা যখন দেখছে যে আচ্ছা আমাদের তো ফুডের ব্যবসা খুব ভালো হচ্ছে, এবং বাংলাদেশে আমাদের একটা ভালো রেপুটেশন ক্রিয়েট হয়ে গেছে, যে সবাই প্রাণ কোম্পানির নাম শুনলেই এখন সবাই জিনিসপত্র কিনতেছে। তো তারা এই সুযোগটা কাজে লাগিয়েই এই যে প্লাস্টিকের যে প্রোডাক্ট গুলা আরএফএল এর, ঠিক আছে, এইগুলা বাজারে নিয়ে চলে আসছে। ঠিক আছে? তো তার মানে কি, মানুষ যখন শুনতেছে যে আচ্ছা প্রাণের আর মানে প্রাণ আরএফএল, তার মানে ওরা তো প্রাণ কোম্পানি, তাই না? তো তার মানে ওদের প্রোডাক্ট ভালো হবে। তো তার মানে কি, তারা এইভাবে কিন্তু এই প্লাস্টিকের ব্যবসাটাও কিন্তু তারা মার্কেটে ভালোভাবে স্টাবলিশ করে ফেলছে। ঠিক আছে? তো দেখছেন, তারা তাদের রেপুটেশন গেইন করছে ফুডের ব্যবসার মাধ্যমে, বাট এই জিনিসটা বা এই সুনামটা, ফুডের ব্যবসায় যে সুনামটা গেইন করছিল, সেইটাকে ইউজ করে কিন্তু তারা অন্যান্য অনেক বিজনেস শুরু করছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসে আচ্ছা, কিছু বলবেন নাকি? আচ্ছা, এটা হচ্ছে আপনার কর্পোরেট স্ট্র্যাটেজি। সো দেখেন, কর্পোরেট স্ট্র্যাটেজি কিন্তু সব প্রোডাক্ট নিয়েই কথাবার্তা হলো, যে প্রাণের ফুডের প্রোডাক্ট, প্রাণের প্লাস্টিকের প্রোডাক্ট, তার মানে কি, যত প্রোডাক্ট রিলেটেড স্ট্র্যাটেজি সব হচ্ছে আপনার কর্পোরেট স্ট্র্যাটেজি। আর বিজনেস স্ট্র্যাটেজিটা কি? বিজনেস স্ট্র্যাটেজিটা হচ্ছে হাউ শুড উই কম্পিট। হাউ শুড উই কম্পিট বলতে, ওই যে একটু আগে যেটা দেখলাম, ঠিক আছে, একটু আগে যেটা দেখলাম যে আমরা আমাদের কম্পিটিটরের সাথে কিভাবে মার্কেটে টিকে থাকবো।
আমরা আমাদের কম্পিটিটরের সাথে কিভাবে মার্কেটে টিকে থাকবো, এই টাইপ যখন স্ট্র্যাটেজি বানানো হয় সেটা হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি। ঠিক আছে? তো তারপরে কি, প্রাণ ধরেন চানাচুর বানায়, রুচিও তো চানাচুর বানায়, রুচি চানাচুর বানায় না, রুচিও তো চানাচুর বানায়। সো প্রাণের কিন্তু একটা স্ট্র্যাটেজি বের করতে হবে যে রুচি চানাচুরের সাথে কিভাবে টেক্কা দিয়ে আমি আমার প্রাণের চানাচুরটা বাজারে টিকিয়ে রাখতে পারি। তো এই টাইপ যখন কোনো স্ট্র্যাটেজি বানানো হয় সেটা হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি। মানে হচ্ছে এক কথায় কম্পিটিটরদের মাঝখানে, মানে কম্পিটিটরদের মধ্য দিয়ে কিভাবে মার্কেটে টিকে থাকা যায়, এই টাইপ যখন একটা মানে এই টাইপ স্ট্র্যাটেজি গুলো হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে এই কর্পোরেট স্ট্র্যাটেজি গুলাকে, এই যে কর্পোরেট স্ট্র্যাটেজি, এগুলাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? এগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার সিনার্জি। সিনার্জিটা কি? সিনার্জিটা হচ্ছে একটু আগে আমরা যেটা দেখলাম যে একই সাথে দুই তিনটা বিজনেস, একই সাথে দুই তিনটা প্রোডাক্টের বিজনেস কিভাবে রান করা যায়। ঠিক আছে? একই সাথে দুই তিনটা প্রোডাক্টের বিজনেস কিভাবে বাজারে রান করা যায়, সেটাই হচ্ছে আপনার সিনার্জি। ঠিক আছে? ওই যে একটু আগে আমরা দেখলাম যে প্রাণ তাদের বিভিন্ন খাবার মানে বিভিন্ন খাবার প্রোডাক্ট তারা মানে মার্কেটে ছাড়তেছে, তারা কিন্তু আবার তাদের প্লাস্টিকের প্রোডাক্টও কিন্তু তারা বাজারে ছাড়তেছে। তো এরকম একই সাথে বিভিন্ন প্রোডাক্ট কিভাবে বাজারে টিকিয়ে রাখা যায়, সেটাই হচ্ছে আপনার সিনার্জি। ঠিক আছে? আর আর একটা আছে হচ্ছে আপনাদের ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশনটা কি? এটা হচ্ছে এক কথায় বৈচিত্র্যতা। ঠিক আছে? বৈচিত্র্যতা। এবং এই বৈচিত্র্যতা আসলে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনার কনসেন্ট্রিক, একটা হচ্ছে আপনার হরিজন্টাল, একটা হচ্ছে আপনার কংগ্লোমেরেট। ঠিক আছে? সো এখন আমরা দেখি যে কি টাইপের ডাইভার্সিফিকেশন, মানে এই ডাইভার্সিফিকেশন গুলো আসলে কি কি। আচ্ছা, ফার্স্টটা হচ্ছে আপনার কনসেন্ট্রিক ডাইভার্সিফিকেশন। আচ্ছা, so এই ডাইভার্সিফিকেশনটা কি মিন করে? এটা হচ্ছে দেখেন যে রিলেটেড প্রোডাক্ট, নিউ কনজিউমার গ্রুপ, রিলেটেড প্রোডাক্ট বাট নিউ কনজিউমার গ্রুপ। এটা হচ্ছে এরকম, ধরেন আপনি হচ্ছে একটা পারফিউম কোম্পানির মালিক। ঠিক আছে? আপনি ধরেন একটা পারফিউম, আপনি হচ্ছে একটা পারফিউম, 10টা ভাই। আচ্ছা, so ধরেন আপনি হচ্ছে একটা পারফিউম কোম্পানির মালিক। ঠিক আছে? তো আপনি ধরেন আপনার পারফিউম কোম্পানিতে শুধুমাত্র ছেলেদের জন্য, মেল মেলদের জন্য শুধুমাত্র পারফিউম বানান। ঠিক আছে? আপনি আপনার কোম্পানিতে শুধুমাত্র মেলদের জন্য পারফিউম বানান। আচ্ছা, এখন ধরেন হঠাৎ করে আপনার মনে হলো যে না, আমি আমার বিজনেসটাকে আরেকটু প্রসার করবো, বা আমি আমার বিজনেসটাকে আরেকটু ডাইভার্সিফাইড করবো। তো তখন আপনি কি চিন্তা করলেন? আপনি চিন্তা করলেন যে আচ্ছা, এখন থেকে আপনি বাজারে ফিমেলদের জন্য পারফিউম নিয়ে আসবেন। বাজারে আপনি ফিমেল বাজারে আপনি ফিমেলদের জন্য পারফিউম নিয়ে আসবেন। আচ্ছা, তো কি করলেন দেখেন, আপনার মানে প্রোডাক্ট কিন্তু সেম টাইপেরই। আগে আপনি শুধু মেলদের পারফিউমের বিজনেস করতেন বা মেলদের পারফিউম বানাইতেন, বাট এখন আপনি ফিমেলদের পারফিউম বানাচ্ছেন। তো তার মানে প্রোডাক্ট কিন্তু আপনার একই টাইপের, দুইটাই পারফিউম। বাট আগেরটা কি ছিল? আগেরটার কনজিউমার কারা ছিল? আগেরটার কনজিউমার ছিল হচ্ছে শুধুমাত্র ছেলেরা। আর এখন নতুন যে প্রোডাক্ট আপনি নিয়ে আসলেন বাজারে, একই প্রোডাক্ট পারফিউমই নিয়ে আসলেন, বাট এখন নতুন আমাদের একটা কনজিউমার গ্রুপ ক্রিয়েট হয়েছে, কারা? মেয়েরাও এখন আপনার প্রোডাক্ট কিনবে। ঠিক আছে? তো এই ডাইভার্সিফিকেশনটাকে বলা হয় আপনার কনসেন্ট্রিক ডাইভার্সিফিকেশন। ওকে? আচ্ছা, নেক্সট টাইপের ডাইভার্সিফিকেশন হচ্ছে আপনার হরিজন্টাল ডাইভার্সিফিকেশন। ঠিক আছে? হরিজন্টাল ডাইভার্সিফিকেশন, এটা কি বলে? এটা বলা হচ্ছে নিউ প্রোডাক্ট বাট সেম কনজিউমার গ্রুপ। মানে হচ্ছে আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসবেন, বাট এটা হচ্ছে আপনার সেম সেম কনজিউমার গ্রুপ। আচ্ছা, তো এটা একটা এক্সাম্পল হতে পারে, ধরেন আপনি একটা রেস্টুরেন্টের মালিক। ঠিক আছে? আপনি একটা রেস্টুরেন্টের মালিক, তার মানে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে শুধু খাবার সেল করা। মানে খাবার, কাস্টমার আপনার রেস্টুরেন্টে আসবে, তারা খাওয়া দাওয়া করবে, চলে যাবে। ঠিক আছে? এখন ধরেন আপনি একটা একটা বুদ্ধি খাটাইলেন। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে যে ধরেন আপনার এই সাইডে, আপনার রেস্টুরেন্টের সাইডে একটা স্পেস পড়ে আছে। ঠিক আছে? আপনার রেস্টুরেন্টের সাইডে একটা স্পেস পড়ে আছে, আপনি কি করলেন? এই রেস্টুরেন্টের পাশে আপনার যে স্পেসটা পড়েছিল, এই রেস্টুরেন্টের সাথেই আপনি এখানে একটা লাইব্রেরি দিলেন।
এখানে একটা আপনি লাইব্রেরি দিলেন, মানে লাইব্রেরি দিলেন, ঠিক আছে। তো তাইলে একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে যে, এবং এই লাইব্রেরিতে আপনি বই সেল করাও শুরু করলেন, ঠিক আছে, লাইব্রেরিতে আপনার বই সেল করাও শুরু করলেন। তো আগে কি ছিল, আগে আপনার একটা রেস্টুরেন্ট ছিল, এবং এই রেস্টুরেন্টের সাথে আপনি নতুন একটা লাইব্রেরি অ্যাড করলেন। আচ্ছা, তো এখন আমার একটা জিনিস দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে যারা আপনার রেস্টুরেন্টে খাইতে আসে, ঠিক আছে, যারা আপনার রেস্টুরেন্টে খাইতে আসে, তারা কি মনে করবে, তারা মনে করবে যে আচ্ছা খাবার অর্ডার দিছি, তো খাবার তো আসতে মিনিমাম 20 থেকে 30 মিনিট লেট হবে, আমি একটু লাইব্রেরি থেকে ঘুরে আসি, ঠিক আছে। তো ধরেন আপনি আসছেন, কে আসছেন, মনে করেন যে আহ আসাদ খান সাহেব আসছেন, ঠিক আছে। আসাদ খান সাহেব রেস্টুরেন্টে খাইতে আসছেন, খাইতে এসে তার মনে হলো যে ধর এই 20, 20, 30 মিনিট বসে থাকবে কে, একটু লাইব্রেরি থেকে ঘুরে আসি, দেখি লাইব্রেরিতে কি কি আছে। তো আপনি লাইব্রেরিতে গেলেন, লাইব্রেরিতে যাওয়ার পর আপনার হঠাৎ করে একটা বই ভালো লেগে গেল, আপনি বইটা কিনেও ফেললেন, ঠিক আছে, আপনি বইটা কিনেও ফেললেন। আচ্ছা, তো দেখেন আপনার কনজিউমার গ্রুপ কিন্তু সেম। কনজিউমার গ্রুপ কেন সেম, দেখেন, যারা রেস্টুরেন্টে খাইতে আসতেছিল তারাই কিন্তু আপনার লাইব্রেরিতে যাচ্ছে, তারাই কিন্তু লাইব্রেরিতে যাচ্ছে। কারো যদি আসলে শুধুমাত্র বই কেনার টার্গেট থাকে, তারা কি আপনার এই রেস্টুরেন্টের সাথে দেওয়া লাইব্রেরিতে আসবে? তারা তো এই রেস্টুরেন্টের সাথে দেওয়া লাইব্রেরিতে আসবে না, তারা হচ্ছে আরো ভালো লাইব্রেরিতে যাবে, তারা নীলক্ষেতের লাইব্রেরিতে যাবে, ঠিক আছে। তো তার মানে আপনার এক্সট্রা আরো কিছু, মানে ইনকাম অ্যাড হচ্ছে এক কথায়, যে যারাই আপনার রেস্টুরেন্টে খাইতে আসছিল, তাদের মধ্যেই হয়তো কিছু কিছু পাবলিক এই লাইব্রেরিতে যে দুই একটা বই কিনতে পারে, ঠিক আছে। তো তার মানে কি আপনার কনজিউমার গ্রুপ সেম, কনজিউমার গ্রুপ কিন্তু সেম, বাট কি আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, নতুন প্রোডাক্টটা কি আপনার লাইব্রেরি বইগুলা, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার হরিজন্টাল ডাইভার্সিফিকেশন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার হরিজন্টাল ডাইভার্সিফিকেশন। আচ্ছা, আর লাস্ট যে ডাইভার্সিফিকেশনটা, সেটা হচ্ছে আপনার কংগ্লোমেরেট ডাইভার্সিফিকেশন। কংগ্লোমেরেট ডাইভার্সিফিকেশনটা কি, যে নিউ প্রোডাক্ট এবং নিউ কনজিউমার গ্রুপ, মানে আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসবেন বাজারে, এবং সেই প্রোডাক্টের কনজিউমার গ্রুপ আলাদা। আচ্ছা, তো ধরেন আপনি হচ্ছে একটা কোম্পানির মালিক বা একটা ইন্ডাস্ট্রির মালিক, এবং আপনার ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র সোপ বানানো হয়, মানে হচ্ছে সাবান বানানো হয়, ঠিক আছে, শুধুমাত্র সাবান, আপনার প্রোডাক্ট হচ্ছে শুধুমাত্র সাবান। আচ্ছা, এই সাবানটা কি ধনী গরিব সবাই ইউজ করে, তাই না? ধনী হোক গরিব হোক, সবাই সাবান ইউজ করে কম বেশি। আচ্ছা, তো এখন আপনার হঠাৎ করে, মানে তার মানে কি, এটা হচ্ছে রিচ এবং পুয়ার সবাই ইউজ করবে এই সাবান। তার মানে আপনার কনজিউমার কারা, আপনার কনজিউমার হচ্ছে রিচ পিপলরাও, আবার পুয়ার পিপলরাও সবাই। আচ্ছা, হঠাৎ করে আপনার মাথায় চিন্তা আসলো যে না, আমি নতুন একটা বিজনেস শুরু করবো, বা আমি নতুন একটা আহ ব্যবসা শুরু করবো, সেটা হচ্ছে প্রাইভেট কারের ব্যবসা। প্রাইভেট কারের ব্যবসা, প্রাইভেট কারের ব্যবসা। আচ্ছা, তো দেখেন আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলেন বাজারে, যেটা হচ্ছে আপনার প্রাইভেট কার, বাট আপনার কনজিউমার গ্রুপটা কিন্তু চেঞ্জ হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে, যে দেখেন, আপনার প্রাইভেট কার কিনতে, মানে যাদের সামর্থ্য নাই বা যারা একটু পোর, তারা কি আপনার প্রাইভেট কার কিনতে আসবে? তারা কিন্তু আপনার প্রাইভেট কার কিনতে আসবে না। তার মানে কি, যারা শুধুমাত্র রিচ বা যাদের অনেক পয়সা কড়ি আছে, ঠিক আছে, তারাই কিন্তু শুধুমাত্র আপনার প্রাইভেট কারটা কিনতে আসবে। তো তার মানে আপনার প্রোডাক্টটাও নিউ, আপনার নতুন একটা কনজিউমার গ্রুপও ক্রিয়েট হয়েছে। নতুন কনজিউমার গ্রুপটা কারা, যে বাংলাদেশের যারা ধনী ধনী ব্যক্তি, ঠিক আছে, বাংলাদেশের যারা ধনী ব্যক্তিরা, তারা আপনার নতুন, মানে নতুন কনজিউমার গ্রুপ এক কথায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার কংগ্লোমেরেট ডাইভার্সিফিকেশন। আচ্ছা, তো এখন আমাকে বলেন তো যে হাউ বিজনেস প্ল্যান রিলাইজ অন কর্পোরেট প্ল্যান, কি বলতে পারেন? সো বিজনেস মানে হচ্ছে এক কথায় যে কিভাবে, কিভাবে হচ্ছে, প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে যেগুলো থাকে হ্যাঁ, সেগুলাই কর্পোরেট। হ্যাঁ, সো সো এটাই বলা হচ্ছে যে কিভাবে আপনার এই বিজনেস প্ল্যানটা কর্পোরেট প্ল্যানের উপরে ডিপেন্ড করে, মানে হচ্ছে কিভাবে আপনার এই বিজনেস স্ট্র্যাটেজিটা আপনার কর্পোরেট স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে, কিভাবে আপনার এই বিজনেস স্ট্র্যাটেজি আপনার কর্পোরেট স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে। সো তার মানে কি, আপনি যখন বিজনেস স্ট্র্যাটেজি বানাবেন, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার কম্পিটিটরের কথা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, কম্পিউটারের কথা আপনাকে মাথায় রাখতে হবে। তো ধরেন আপনার কম্পিউটার, আপনি হচ্ছে স্যামসাং মোবাইল কোম্পানির মালিক, আপনার কম্পিউটারটা হচ্ছে আপনার শাওমি, ঠিক আছে। সো আপনি কম্পিউটারের কথা মাথায় রাখলেন, এবং
এই কম্পিটিটরের কথা মাথায় রাখার সময় আপনি কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইসের উপরে একটা মানে একটা কম বেশি নিয়ে আসার ব্যবস্থা করবেন। ঠিক আছে, সো দেখছেন যে বিজনেস স্ট্র্যাটেজি করার জন্য মানে হচ্ছে আপনার বাজারে আপনার কম্পিটিটরকে মানে আপনার কম্পিটিটরকে এক কথায় টেক্কা দেওয়ার জন্য আপনার কিন্তু আপনার প্রোডাক্ট রিলেটেড হেল্পও নেওয়া লাগতেছে। ঠিক আছে, তো ধরেন আপনি হচ্ছে 10,000 টাকার মোবাইলে আরো কিছু ফিচার অ্যাড করবেন, যেটা হচ্ছে আপনার শাওমিতে নাই। ঠিক আছে, সো তার মানে এইভাবে আসলে আপনার বিজনেস স্ট্র্যাটেজি এবং আপনার কর্পোরেট স্ট্র্যাটেজি আসলে ইন্টার রিলেটেড। মানে হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি করতে গেলে মানে এক কথায় আপনার কম্পিটিটরকে টেক্কা দিতে হলে আপনার কর্পোরেট স্ট্র্যাটেজিটা হেল্প নিতে হবে। ঠিক আছে, কর্পোরেট স্ট্র্যাটেজি কি আপনার হচ্ছে ধরেন প্রোডাক্ট রিলেটেড। তো ধরেন শাওমির একটা মডেল হচ্ছে এমআই 5 ধরেন, এমআই 5। সো এই যে আপনার প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার প্রাইসটা কিভাবে কি করা যায়, বাড়ানো যায় কি কমানো যায়, বা এটা স্পেসিফিকেশন কমানো যায় কি বাড়ানো যায়। ঠিক আছে, সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সো তার মানে এই বিজনেস স্ট্র্যাটেজিটা আপনার কর্পোরেট স্ট্র্যাটেজির উপর আসলে অনেকভাবে ডিপেন্ডেন্ট। আচ্ছা, এরপর বলা হচ্ছে দেখেন হাউ ডাজ সিনার্জি অ্যান্ড ডাইভার্সিফিকেশন হেল্পস টু গ্রো দা অর্গানাইজেশন। অবশ্যই তো হেল্প করবে, কারণ কি বলেন তো, আপনি নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছেন, আপনি নতুন প্রোডাক্ট নিয়ে আসলে আপনার নতুন একটা কনজিউমার গ্রুপ ক্রিয়েট হবে, বা আপনি নতুন আপনার কাস্টমার বানাচ্ছেন। ঠিক আছে, এই নতুন কাস্টমার বানানো বা নতুন প্রোডাক্ট নিয়ে আসা, এটাই তো আপনার ডাইভার্সিফিকেশন, তাই না? আর এটাই তো আপনার কোম্পানিকে গ্রো করতে হেল্প করবে, এটাই তো আপনার কোম্পানিকে গ্রো করতে হেল্প করবে। সো প্রাণ আগে শুধুমাত্র মানে জুসের চানাচুর এগুলো ব্যবসা করতো, পরে তারা প্লাস্টিকের প্রোডাক্ট নিয়ে আসছে। তো তার মানে কি তাদের অর্গানাইজেশনটা বা তাদের কোম্পানিটা আরো গ্রো করতেছে, আরো বিগ হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, আমাকে 1 মিনিট সময় দেন, আমার একটা ফোন কল আসছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে ইনপুটস ফর স্ট্র্যাটেজাইজিং। ঠিক আছে, এটা মানে কি, এটা মানে স্ট্র্যাটেজি বানানোর সময় বা আপনার কোম্পানি একটা স্ট্র্যাটেজি বানানোর সময় আপনার কি কি ইনপুট দিতে হবে, বা কি কি বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, বা কি কি বিষয়গুলো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। একটু আগে যেটা আমরা দেখলাম যে আমরা সর্ট অ্যানালাইসিস এর কথা বললাম আপনাদেরকে, সর্ট অ্যানালাইসিস, সর্ট। সো এই সর্টের এসটাই হচ্ছে আপনার স্ট্রেংথ, ডাব্লিউটা হচ্ছে আপনার উইকনেস, ওটা হচ্ছে আপনার অপরচুনিটিস, টিটা হচ্ছে আপনার থ্রেটস। আচ্ছা, স্ট্রেংথ কি বললাম, যে স্ট্রেংথ মানে হচ্ছে এক কথায় আপনার যেটা শক্তি, আপনার কোম্পানির যেটা হচ্ছে আপনার কোম্পানির যে দিক দিয়ে আসলে স্ট্রং, সেটাই আপনার স্ট্রেংথ। স্ট্রেংথ কি কি হতে পারে দেখেন, যে মোটিভেটেড ওয়ার্কফোর্স। মোটিভেটেড ওয়ার্কফোর্স বলতে ধরেন আপনার যারা এমপ্লয় তারা আসলে অনেক মোটিভেশন নিয়ে কাজ করে, অনেক মোটিভেশন নিয়ে কাজ করা বলতে ধরেন তারা সবসময় ভাবে যে এই কোম্পানি আমাদের জান, এই কোম্পানি আমাদের প্রাণ, এই কোম্পানির জন্য আমরা জীবন দিয়ে দিব। ঠিক আছে, সো যদি আপনার কোম্পানিতে এরকম এমপ্লয়িরা থাকে, সেটা আপনার একটা স্ট্রেংথ। ঠিক আছে, যে আপনার কোম্পানির এমপ্লয়িরা অনেক বেশি মোটিভেটেড। ঠিক আছে, আবার হতে পারে ধরেন স্টেট অফ দা আর্ট টেকনোলজি। তার মানে ধরেন আপনার এমন একটা টেকনোলজি আছে যেটা হচ্ছে অন্য কোনো কোম্পানির নাই, আপনার এমন একটা টেকনোলজি আপনি ইউজ করেন যেটা হচ্ছে অন্য কোনো কোম্পানির নাই, সেটা আপনার জন্য একটা স্ট্রেংথ। কারণ কি, আপনি এই টেকনোলজির মানে টেকনোলজির পার্সপেক্টিভ থেকে আপনি অন্যদের চেয়ে এগিয়ে। ঠিক আছে, আবার ধরেন ম্যানেজারিয়াল ট্যালেন্ট বলতে ধরেন আপনার যারা ম্যানেজমেন্ট, আপনার কোম্পানির যারা ম্যানেজমেন্ট পজিশনে আছে বা যারা ম্যানেজার, তারা অনেক বেশি ট্যালেন্টেড বা অন্যান্য ম্যানেজারদের চেয়ে তাদের মাথা অনেক বেশি ভালো কাজ করে। এটাও কিন্তু আপনার কোম্পানির জন্য একটা স্ট্রেংথ। ঠিক আছে, আবার আপনার কোম্পানির জন্য একটা স্ট্রেংথ হতে পারে যে আপনার ডিজাইরেবল লোকেশন বলতে ধরেন আপনি যদি একটা বয়েজ স্কুল, ঠিক আছে, একটা বয়েজ স্কুল থাকে না, প্রতিটা জেলায় গার্লস স্কুল বয়েজ স্কুল থাকে। তো ধরেন আপনি যদি একটা বয়েজ স্কুলের পাশে আপনি যদি একটা খেলার দোকান দেন, মানে খেলার সরঞ্জামের দোকান দেন বা একটা স্পোর্টস এর দোকান দেন, তো এটা ভালো চলবে না?
যে স্পোর্টসের দোকানে আপনি ক্রিকেট বল, ব্যাট, ফুটবল এগুলো বিক্রি করেন, তো একটা বয়েজ স্কুলের পাশে যদি আপনি একটা স্পোর্টস এর দোকান দেন, সেটাও কিন্তু মানে সেটা কিন্তু আপনার ভালো চলবে। এখন আপনি যদি স্পোর্টস এর দোকানটা একটা মানে গার্লস স্কুলের পাশে দেন, ওটা কি অত ভালো চলবে? মেয়েরা কি আর এত বেশি ফুটবল খেলে বা ক্রিকেট খেলে বা এগুলা কিনবে মেয়েরা? মেয়েরা তো এত বেশি কিনবে না। তো তার মানে আপনার একটা ভালো লোকেশন, আপনার একটা ভালো লোকেশন কিন্তু আপনার একটা স্ট্রেংথ হতে পারে। সো বয়েজ স্কুলের পাশে যদি আপনি একটা স্পোর্টস এর দোকান দেন, সেটা কিন্তু অবশ্যই ভালো চলবে। ঠিক আছে, সেটা আপনার একটা স্ট্রেংথ হতে পারে। একটা ভালো লোকেশন, আপনার একটা ভালো লোকেশন কিন্তু আপনার একটা স্ট্রেংথ হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে উইকনেস কি? উইকনেস হচ্ছে পোর ওয়ার্কফোর্স। পোর ওয়ার্কফোর্স মানে হচ্ছে, ধরেন আপনার কোম্পানির যারা এমপ্লয়ি, তারা আসলে বেশি জানে না, বা তারা স্কিল না, বা তারা এক্সপেরিয়েন্স না, অথবা তাদের ধরেন মোটিভেশন নাই। তারা আসলে অফিসে আসে, এই করে 7 ঘন্টা ডিউটি করে আবার চলে যায়। ঠিক আছে, তাদের মধ্যে এরকম মোটিভেশন নাই। সেটা আপনার কোম্পানির জন্য একটা উইকনেস হতে পারে। আবার ধরেন অবসলিট টেকনোলজি, তার মানে হচ্ছে ধরেন আপনি এমন একটা টেকনোলজি ইউজ করতেছেন, সেটা হচ্ছে আজ থেকে 200 বছর আগের পুরাতন একটা টেকনোলজি। বাট আপনার যারা কম্পিউটার বাজারে, তারা আসলে অনেক নতুন নতুন কি টেকনোলজিতে আপগ্রেড করছে। তো তার মানে কি, আপনার যদি এত পুরাতন টেকনোলজি থাকে, সেটা আপনার জন্য একটা উইকনেস। ঠিক আছে। আবার ধরেন ইনকম্পিটেন্ট ম্যানেজমেন্ট, মানে আপনার ম্যানেজমেন্ট যারা আছেন আপনার কোম্পানি, তারা যদি আসলে ওইরকম ভালো না হয় বা অনেক ট্যালেন্টেড না হয়, সেটা আপনার জন্য একটা উইকনেস। আবার ধরেন পোর লোকেশন। পোর লোকেশনে যে এক্সাম্পল দিলাম, যে আপনি যদি একটা গার্লস স্কুলের পাশে আপনি যদি একটা স্পোর্টস এর দোকান দেন, সেইটা আসলে এত ভালো চলবে না। তার মানে আপনার লোকেশনটা আসলে ভালো না। ঠিক আছে, লোকেশনটা আপনার আসলে ভালো না। আচ্ছা, অপরচুনিটিস কি, এটা আপনাদেরকে বলছিলাম, যে কোনো একটা প্রবলেম ফাইন্ড আউট করা এবং সেই প্রবলেমের একটা সলিউশন দেওয়া। মানে হচ্ছে এক কথায়, চিপা পাইলেই ওইখানে ঢুকে যেতে হবে। ঠিক আছে, একটা সুযোগ পাইলে ওটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এটাই হচ্ছে অপরচুনিটি। ওই যে বিকাশ একটা সুযোগ পাইছে, যে মানুষের ব্যাংকে যেতে কষ্ট হচ্ছে, তো তারা একটা বের করে ফেলছে আইডিয়া, যে কিভাবে মানুষের কমানো যায় এবং আমাদের নিজেদেরও একটা প্রফিট করা যায়। এটাই হচ্ছে অপরচুনিটি, মানে হচ্ছে সুযোগ খুঁজে বের করা। এটাই হচ্ছে আপনার অপরচুনিটি। আচ্ছা, এরপর হচ্ছে আপনার থ্রেটস। থ্রেটসটা কি? থ্রেটসটা হচ্ছে যে বলছিলাম, যেগুলো আপনার জন্য ক্ষতি মানে ডেকে নিয়ে আসতে পারে বা বিপদ ডেকে নিয়ে আসতে পারে। আচ্ছা, থ্রেটের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই থ্রেটটা এই থ্রেটটা হচ্ছে আসলে আপনার কন্ট্রোলে না। থ্রেটটা হচ্ছে আসলে আপনার কন্ট্রোলে না। কেন আপনার কন্ট্রোলে না? ধরেন আপনি স্যামসাং কোম্পানির মালিক। ঠিক আছে, আপনি স্যামসাং কোম্পানির মালিক। আহ, যায় না, 11টা ধরেন আসাদ সাহেব হচ্ছে স্যামসাং কোম্পানির মালিক। আসাদ সাহেব হচ্ছে স্যামসাং কোম্পানির মালিক, আর ধরেন আলী হায়দার সাহেব হচ্ছে শাওমি কোম্পানির মালিক। আচ্ছা, নয়েজ আসতেছে কার সাইড থেকে? আচ্ছা, তো কি বললাম, এই যে আসাদ সাহেব হচ্ছে স্যামসাং কোম্পানির মালিক, আর আলী সাহেব হচ্ছে শাওমি কোম্পানির মালিক। আচ্ছা, তো আসাদ সাহেব যদি তার প্রোডাক্ট ভালো করে সেল করতে পারে, ভালো করে মার্কেটিং করতে পারে, সেইটার উপরে কি আলী সাহেবের কোনো হাত আছে বলেন তো? মানে আলী সাহেব কি চাইলেও কন্ট্রোল করতে পারবে আসাদ সাহেব কোম্পানির, মানে আসাদ সাহেবের কোম্পানি যে উপরের দিকে উঠে যাচ্ছে, এটা কি আলী সাহেব চাইলেও কন্ট্রোল করতে পারবে? যদি না সে খারাপ হয়, যদি না সে দুর্নাম না ঘটায়। স্যার যায় তো স্যার, বাংলাদেশে তো ইজিলি যায় স্যার। বাংলাদেশে যায়, বাট সবসময় কি আপনি মানে কতটুকু আপনি আর পারবেন? একটা কোম্পানি যদি ভালো করে, আপনি তাকে ধরে রাখতে পারবেন? পারবেন না কিন্তু। বা আপনি পড়াশোনার কথা চিন্তা করেন, একজন যদি সারাদিন পড়াশোনা করে কষ্ট করে ভালো রেজাল্ট করে, আপনি কি করবেন? আপনি কি তার মানে তাকে ইয়ে করে ফেলবেন, বেঁধে রাখবেন যে তোকে পড়তে দিব না, তোকে আমি এখন দড়ি দিয়ে বেঁধে রাখবো, তুই পড়াশোনা করিস না? এটা কি করতে পারবেন? স্যার পরীক্ষার আগে গুম করে দিবে স্যার। হ্যাঁ, মানে এইটা তো আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না। থ্রেটটা হচ্ছে এরকম, মানে যে জিনিসটা আপনার জন্য ক্ষতি ডেকে মানে ক্ষতি নিয়ে আসতে পারে বা আপনার জন্য বিপদ হতে পারে, যেটা আপনার বিপদের কারণ হতে পারে, কিন্তু সেই জিনিসটা আপনার কন্ট্রোলে নাই। ঠিক আছে, তো মনে করেন যে আমি সেকেন্ড বয় আর আসাদ সাহেব হচ্ছে ফার্স্ট বয়। ঠিক আছে, আমি কি আসাদ সাহেবের এখন হাত পা বেঁধে রাখবো যেন উনি না করতে পারে?
এটা তো আমি পারবো না, তাই না? সো তার মানে কি, এটা হচ্ছে আমার কন্ট্রোলের বাইরে। ঠিক আছে, সো এরকম থ্রেটটা হচ্ছে এরকম যে যেই স্যার ধরনের যদি আমরা বাস্তব মার্কেট দেখি তাহলে স্যার এই যে নগদ হাজার চেষ্টা করেও বিকাশকে পেছনে ফেলতে পারে নাই। পারতেছে না তো। নগদ কেন, রকেটে তো পারো আসে, আরো অনেকগুলো আসছে, তারপর উপায় নামে স্যার একটা আসছে। নগদ তো ডাইরেক্ট ভাবে বিকাশকে বিভিন্ন প্রচার ব্যানার এগুলা দিয়া আর কি পেছনে ফেলতে চাইছে, পারে নাই কিন্তু, দেখছেন? তো তার মানে যেহেতু সরকারি সংস্থা ছিল। সরকারি কাছ থেকে তো ইয়ে করছে তো। এইটা কিন্তু দেখছেন, এটা কিন্তু নগদের কন্ট্রোলের বাইরে। কারণ কি? কারণ বিকাশ তো আসলে এস্টাবলিশড হয়ে গেছে, সে চাইলেও করতে পারবে না, এটা তার কন্ট্রোলের বাইরে। ঠিক আছে, শুধুমাত্র সে যদি বিকাশটাকে, মানে সরকার যদি বিকাশ বন্ধ করে দেয় সেটা খেল, তাহলে ওইটাও আসলে, মানে ওইটাও আসলে এথিক্যালি খারাপ হয়ে যায়। ঠিক আছে, ওইটাও আসলে স্যার ethically বন্ধ করতে পারবে না স্যার, এত এত পারবে ইউজার কিভাবে বন্ধ করে? সবকিছুরই তো একটা নিয়ম আছে। তো পারবে না তো, দেখছেন? তার মানে চাইলেও সে কিন্তু পারবে না। তো এটা হচ্ছে আপনার একটা থ্রেট। ঠিক আছে, বা এই জিনিসটাই হচ্ছে থ্রেট এক কথা। আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে এখন একটা ইয়ার জন্য, এখন আমরা একটা কলেজ টেক্সট বুক কোম্পানি, ঠিক আছে, একটা কলেজ টেক্সট বুক কোম্পানির জন্য আমরা শর্ট অ্যানালাইসিস করব। শর্ট অ্যানালাইসিস মানে বলতে একটা কলেজ টেক্সট বুক কোম্পানির জন্য আমরা স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস আর থ্রেটস বের করব। আচ্ছা, আর এই কলেজ টেক্সট বুক কোম্পানির মোটোটা কি? যে ফ্রি টেক্সট বুকস অনলাইন, এনি টাইম, এনিহোয়ার, এনিওয়ান। মানে হচ্ছে এই কলেজ টেক্সট বুক কোম্পানিটা ফ্রিতে টেক্সট বুক সাপ্লাই দিবে অনলাইনে, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো মানুষকে। ঠিক আছে, আচ্ছা, তো এই কোম্পানির যদি আমরা শর্ট অ্যানালাইসিস করি, বা এই কোম্পানির জন্য আসলে মানে শর্ট অ্যানালাইসিসটা কিরকম হতে পারে, তো তার মানে এই কোম্পানির স্ট্রেংথ কি হতে পারে ফার্স্টে দেখি, যে গ্রেট ম্যানেজমেন্ট টিম। তার মানে আসলে এই কোম্পানির যারা ম্যানেজমেন্ট পজিশনে আছে তারা যদি অনেক স্ট্রং হয় বা তারা যদি অনেক ট্যালেন্টেড হয়, সেটা এই কোম্পানির জন্য কি একটা স্ট্রেংথ। গ্রেট কলেজ বিজনেস বুক, তার মানে হচ্ছে ধরেন এই কোম্পানিতে বিজনেস রিলেটেড যে বইগুলা, এই কোম্পানির যে বিজনেস রিলেটেড গুলো বইগুলা, সেগুলো ধরেন যে অনেক ভালো ভালো বই, যেগুলো হচ্ছে অন্য কোনো কোম্পানিতে নাই। ঠিক আছে, এটা এই কোম্পানির জন্য একটা স্ট্রেংথ হতে পারে। আবার ধরেন যে এক্সপেরিয়েন্সড অথর পুল, মানে হচ্ছে ধরেন যে এই কলেজ টেক্সট বুক কোম্পানি অনেক ভালো ভালো রাইটারের বই রাখছে। ঠিক আছে, অনেক ভালো ভালো রাইটারের বা অনেক ভালো ভালো লেখকের বই রেখে দিচ্ছে। ঠিক আছে, বা অনেক সুনাম স্বনামধন্য আর কি, ঠিক আছে, স্বনামধন্য লেখকের বই তারা রেখে দিচ্ছে। এইটা তাদের জন্য একটা স্ট্রেংথ হতে পারে। আবার ধরেন প্রোপ্রাইটারি টেকনোলজি, মানে হচ্ছে তারা তাদের যে অনলাইন যে সিস্টেমটা, এটা ধরেন অনেক অ্যাডভান্সড। ঠিক আছে, অনেক বেশি অ্যাডভান্সড এবং অনেক ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, তো তার মানে কি, এটাও এই কোম্পানির জন্য একটা স্ট্রেংথ হতে পারে। আচ্ছা, এরপরে ধরেন উইকনেস কি হতে পারে এই কোম্পানির? এই কোম্পানির একটা উইকনেস হতে পারে ধরেন লিমিটেড নাম্বার অফ বুকস, মানে হচ্ছে ধরেন যে এই কোম্পানিতে বই সংখ্যা অনেক কম। ঠিক আছে, অনেক কম বই। ঠিক আছে, তো অনেক কম বই থাকলে এটা কিন্তু আপনার কোম্পানির জন্য একটা উইকনেস হতে পারে। আবার ধরেন যে আপনি এমন নতুন একটা টেকনোলজি ইউজ করলেন, যে টেকনোলজি আসলে মানুষ ইউজই করতে পারতেছে না। ঠিক আছে, আপনি এমন টেকনোলজি ইউজ করতেছেন যে যেটা মানুষ, মানে ইউজাররা ইউজই করতে পারতেছে না, সেটা আপনার জন্য একটা উইকনেস হতে পারে। আবার ধরেন আপনার কোম্পানিটা যদি ছোট হয়, সেটাও আপনার জন্য উইকনেস। কারণ হচ্ছে মানুষজন, মানে মানুষের একটা টেন্ডেন্সি থাকে বা একটা প্রবণতা থাকে, দেখবেন যে বড় বড় কোম্পানির জিনিস কেনা বা ভালো কোম্পানির জিনিস কেনা। ঠিক আছে, সো ধরেন আপনি হচ্ছে একটা ছোটখাটো কোম্পানি, আপনার দিকে আসলে ইউজার এত বেশি আসবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তো ধরেন আমি আজকে, মানে আমি কালকে একটু আটা, ময়দা, সুজি, তারপরে হচ্ছে আপনার মরিচ কিনে নিয়ে এসে চানাচুর বিক্রি করা শুরু করলাম। ওইটা কি আমি টিকে থাকতে পারবো? পারবো না তো। কারণ কি, আমার কম্পিটিটরটা আসলে অনেক বড়, প্রাণের চানাচুর, রুচির চানাচুর। ঠিক আছে, তো তার মানে কি, এটা আমার জন্য একটা উইকনেস। আবার ধরেন অপরচুনিটি কি কি হতে পারে আপনার, মানে আপনার কোম্পানির জন্য অপরচুনিটি কি কি হতে পারে? ফার্স্ট একটা অপরচুনিটি হতে পারে যে দেখেন, মানে আপনি যদি আসলে, এটা তো আসলে একটা অনলাইন বেসড, একটা অনলাইন বেসড একটা কোম্পানি। ঠিক আছে, তার মানে কি, এই কোম্পানিতে আসলে, মানে এই কোম্পানি আসলে অনলাইনে বই পড়ার সুবিধাটা দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সো আপনার জন্য অপরচুনিটি কি হতে পারে, যে আপনি যদি আসলে একটা হার্ড কপি কিনতে চান, মানে একটা হার্ড কপি কিনতে যান, বইয়ের একটা হার্ড কপি কিনতে যান, সেক্ষেত্রে ধরেন আপনার 500 টাকা লাগবে। বাট আপনি অনলাইনে তাদেরকে এই সার্ভিসটা দিচ্ছেন মাত্র 200 টাকা। ঠিক আছে, এটা আপনার জন্য একটা অপরচুনিটি, সুযোগ আর কি। ঠিক আছে, যে 200 টাকায় মানুষকে দিচ্ছেন, তো মানুষজন কিন্তু অ্যাট্রাক্টেড হবে
যে আরে বেটা 500 টাকার বই আমি 200 টাকায় পেয়ে যাচ্ছি অনলাইনে। ঠিক আছে? আরেকটা অপরচুনিটি কি হতে পারে দেখেন, যে ইন্টারনেট স্যাভি স্টুডেন্টস এন্ড প্রফেসরস, মানে হচ্ছে যে মানুষজন কিন্তু আজকালকার যুগে এই অনলাইনের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড, স্পেশালি কোভিড টাইমে। চিন্তা করেন কোভিড টাইমে কিন্তু সবাই অনলাইনের প্রতি অনেক বেশি, মানে অনলাইনের সাথে সবকিছু ম্যাচ করে নিচ্ছে, অনলাইনের প্রতি অনেক বেশি আকর্ষণ চলে আসছে। ঠিক আছে? মানুষ আর এখন আসলে বইয়ের পাতা উল্টিয়ে বই পড়তে চায় না, তারা অনলাইনে পড়তেই বেশি কমফোর্ট ফিল করে, বা তারা ল্যাপটপে বা পিডিএফ পড়তে মোবাইলে তারা বেশি কমফোর্ট ফিল করে। তো এটাও আপনার জন্য একটা অপরচুনিটি। ঠিক আছে? আবার ধরেন যে প্রফেসর এন্ড স্টুডেন্টস লার্জলি মানে ডিসপ্লেসড উইথ দ্য কারেন্ট টেক্সট বুক মডেল। ঠিক আছে? তো তার মানে ধরেন যে আপনি অনলাইনে বইগুলাকে এত সুন্দর করে সাজাইছেন, ঠিক আছে, এত সুন্দর করে সাজাইছেন যেটা হচ্ছে আপনার বইও এত সুন্দর করে সাজানো থাকে না। এটাও আপনার একটা অপরচুনিটি হতে পারে। আবার ধরেন যে টেকনোলজি অ্যালাউস টেক্সট বুক কাস্টমাইজেশন। তো তার মানে ধরেন যে নরমালি যেই বইগুলা থাকে সেগুলো ধরেন অনেক পুরাতন বই, কোনো মাথা মুন্ডু ঠিক নাই। ঠিক আছে? বাট আপনি ধরেন আপনার অনলাইনে যে বইগুলো রাখছেন সেগুলো হচ্ছে এত সুন্দর করে সাজাইছেন, ঠিক আছে, যে এখানে ক্লিক করলে ওই পেজে চলে যাওয়া যায়, ওইখানে ক্লিক করলে ওই পেজে চলে যাওয়া যায়, ফার্স্ট চ্যাপ্টারে এখানে ক্লিক করলে ফার্স্ট চ্যাপ্টারে চলে যাওয়া যায়, সেকেন্ড চ্যাপ্টারে এখানে ক্লিক করলে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাওয়া যায়। ঠিক আছে? সো আপনি একটা নতুন টেকনোলজি ইউজ করে আপনার বইগুলাকে খুব ইউজার ফ্রেন্ডলি করলেন, অনলাইনের বইগুলাকে। এটা আপনার একটা অপরচুনিটি। আচ্ছা, আপনার জন্য থ্রেট কি কি হতে পারে? আপনার ফার্স্ট যে থ্রেটটা সেটা হচ্ছে আপনার কি, স্ট্রং কম্পিটিটরস। স্ট্রং কম্পিটিটরস মানে হচ্ছে ধরেন আপনার মতোই বিজনেস যদি আরো অনেকে করে এবং তারা যদি অনেক বেশি স্বনামধন্য হয় বা তারা যদি অনেক রেপুটেটেড হয়, সেটা আপনার জন্য একটা থ্রেট। ঠিক আছে? আরেকটা থ্রেট হতে পারে ধরেন যে আপনি তো জাস্ট শুরু করছেন এই অনলাইন টেক্সট, ধরেন এই কলেজ টেক্সট অনলাইন বেস কোম্পানি শুরু করছেন, বাট ধরেন আপনার আগেই অনেক বেশি গ্লোবাল বা স্বনামধন্য কোম্পানি বাজারে অলরেডি এক্সিস্ট করে। ঠিক আছে? ঠিক আছে, অনেক বেশি এক্সিস্ট করে। তো সেটা আপনার জন্য থ্রেট। কিভাবে থ্রেট? ধরেন আপনি যদি ওয়ালটন যদি এখন মোবাইল নিয়ে আসে, ওয়ালটনের মোবাইল আছে কিছু, বাট ওয়ালটন কি মোবাইল দিয়ে ওই রকম ব্যবসা করতে পারছে? ওয়ালটন কিন্তু মোবাইল দিয়ে আসলে ওই রকম ব্যবসা করতে পারে না। কারণ কি, ওয়ালটনের মোবাইলের যে কম্পিটিটর গুলা, স্যামসাং, অ্যাপল বা ভালো ভালো যে কোম্পানিগুলো, সেগুলো অনেক বেশি রিকগনাইজড এবং গ্লোবাল। তাদের রেপুটেশন বাজারে আগে থেকেই ভালো এবং তারা সারা বিশ্বে পরিচিত। ঠিক আছে? তো তার মানে এই ওয়ালটনের মোবাইল প্রোডাক্টটার জন্য এই স্যামসাং বা অ্যাপল বা যারা ভালো ভালো কোম্পানি আছে তারা কিন্তু থ্রেট। আর যদি হচ্ছে আপনার আপনার যে সিস্টেমটা, এটারই যদি কোনো একটা মানে ইয়া থাকে, রিপ্লেসমেন্ট থাকে, সেটাও কিন্তু আপনার জন্য একটা থ্রেট। ঠিক আছে? সেটাও আপনার জন্য একটা থ্রেট। আচ্ছা, এই ছিল হচ্ছে আপনার এই কলেজ টেক্সটবুক কোম্পানির জন্য শর্ট অ্যানালাইসিস। ঠিক আছে? সো এক্সামে আপনাদেরকে এরকম শর্ট অ্যানালাইসিস করতে দিব, এটা মোটামুটি শিওর থাকে। সো একটা কোশ্চেন আপনাকে বলে দিলাম, একটা শর্ট অ্যানালাইসিস আপনাদের এক্সামে থাকবে। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাকে কেউ বলতে পারেন যে ধরেন আপনাকে একটা কোম্পানির নাম দিলাম, ধরেন কোকা কোলা কোম্পানি। কোকা কোলা কোম্পানির জন্য শর্ট অ্যানালাইসিসটা কিরকম হবে? সো ফার্স্টে বলেন তো কেউ যে কোকা কোলা কোম্পানির জন্য স্ট্রেংথ গুলা কি কি? স্যার এটা হচ্ছে অনেক ওল্ড একটা কোম্পানি। হুম, তারপর হতে পারে স্যার এদের যে ইটা, প্রোডাক্টটা অনেক ভালো। হ্যাঁ, তাদের হ্যাঁ প্রোডাক্ট অনেক মানটাও ভালো, অনেক ভালো। তাদের মান অনেক ভালো, তারা অনেক ওল্ড একটা কারণ তারপরে মান তারা অনেক ভালো একই সাথে এবং অন্যান্য মান থেকে আলাদা। হ্যাঁ, তাদের তাদের হ্যাঁ সুনাম অনেক ভালো সারা ওয়ার্ল্ডে। তো এইগুলা কিন্তু হ্যাঁ কোকা কোলা কোম্পানির জন্য স্ট্রেংথ হতে পারে। ঠিক আছে? কোকা কোলা কোম্পানির জন্য উইকনেস কি হতে পারে বলেন তো? উইকনেস হতে পারে স্যার এটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্লাস তো। হচ্ছে ওখানে এমন এমন আপনার দ্রব্য ইউজ করা কম্পিটিটর হয় যেটা বিভিন্ন ধর্মের জন্য আসলে এটা নাকচ করা হয়েছে। আরেকটা উইকনেস হতে আর পারে, দেখেন যে উইকনেস এর আগেও ছিল স্যার, যেটা মুসলিমদের বলা হয়েছিল যে ওখানে ওই শুকুরের চর্বি হুম, হুম, মিশানো হয়। সেটাই। ওর যে পার্সোনাল মেনু আর কি, যেটা খুবই হাইট, হুম। এই জন্য ওখানে বলা হয়েছিল, সেজন্য বাজারে একটি ইফেক্ট পড়ছিল, যদি এখন কেটে গেছে ব্যাপারটা। কোকা কোলা একটা উইকনেস হতে পারে হচ্ছে তার প্রাইসটা। 250 ml কোকা কোলার দাম হচ্ছে আপনার 20 টাকা, বাট আপনি যদি পেপসি কিনতে যান দামটা একটু কমে যায়, বা আপনি যদি আরসি কোলা 15 টাকা। কিনতে যান দামটা কমে যায়। তো কোকা কোলা একটা উইকনেস হচ্ছে তার প্রাইসটা একটু বেশি। ঠিক আছে? মানুষ প্লাস তো হচ্ছে অনেক ওদের যে কোম্পানি,
ওই কোম্পানি থেকে অনেক সময় নিয়ম অনুযায়ী আঘাত হানে এরকম কথা শোনা যায়। হুম এটা তাদের একটা ব্যাড এক্স্যাক্টলি। আচ্ছা এবার স্যার এই মিটিং তো শেষের পর্যায়ে প্রায়। আমার ক্লাসও শেষের দিকে, ঠিক আছে, আর জয়েন করা লাগবে না। এই কোকাকোলা স্যার কোম্পানি এই জন্য উইকনেস এটাও হইতে পারে যেহেতু ওটাতে মেনুটা অনেক বেশি হাইট, এই জিনিসটা কোনোভাবে পাবলিক হওয়ারও একটা ভয় থেকে যায় এদের। কোকাকোলা আরেকটা উইকনেস হতে পারে যে কোকাকোলার কিন্তু কোনো ভ্যারিয়েশন নাই। দেখবেন যে আরসি লেমন আছে, আরসি অরেঞ্জ আছে, আরসি এটা আছে, আরসি সেটা আছে, ঠিক আছে। কোকাকোলা কিন্তু ওই একটাই প্রোডাক্ট, ওইটাই ওরা একটাই একদম যে শুরু থেকেই চলে স্যার আসে। ওরা কিন্তু প্রোডাক্ট করছে। বাট স্যার তাদের তো স্যার সেই ঐতিহ্যটা স্যার তারা ধরে রাখছে। কোকা কোলা তো স্যার ওই কোকা কোলা ফান্টা আর স্প্রাইট স্যার একই কোম্পানি। ভাই তোমার সাউন্ডটা ঠিক না। আচ্ছা এখন আমাকে বলেন কোকাকোলা অপরচুনিটি কি হতে পারে কোকাকোলার জন্য? স্যার এই ভ্যারিয়েশনটা আনতে পারে অপরচুনিটি। স্যার আমরা যে হ্যাঁ। উইকেন্ডস গুলো বললাম Exactly, এইগুলোই exactly. ওভারকাম করলেই তো একটা হ্যাঁ, অপরচুনিটি হতে পারে। সেটাই। এক্স্যাক্টলি। অপরচুনিটি আরেকটা থাকতে পারে, দেখবেন যে গ্রামাঞ্চলে কোকাকোলা বিক্রি হয় না, গ্রামাঞ্চলের দোকানগুলোয় জি, স্যার। কোকাকোলা থাকে না, ওইখানে ম্যাক্সিমাম জি, স্যার, এটা- ক্লেমন থাকে, আরসি থাকে। 7 আপ স্যার। দাম কম যেগুলো সেগুলো হ্যাঁ, চালায় হ্যাঁ। দেয় দিয়ে। তো এখানে যেটা করা যেতে পারে যে কোকাকোলা কোম্পানি একটি পলিসি করতে পারে, সেটা হচ্ছে গ্রামাঞ্চলে যখন দিবে একটু কম প্রাইসে গ্রামাঞ্চলে মানুষদের মাঝখানে কিন্তু কোকাকোলাটাকে পপুলার করে দিতে পারে। এটা একটা কোকাকোলার জন্য অপরচুনিটি হতে পারে, বুঝতে পারছেন? আর আজকে কোকাকোলা, অ্যাটেন্ডেন্স ফর্মটা দেয়া হয়নি। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি ক্লাস শেষে, সমস্যা নেই। কোকা-কোলা ভিলেজ। আচ্ছা এখন বলেন কোকাকোলা থ্রেড কি হতে পারে? থ্রেড স্যার পেপসি, তারপরে 7 আপ। হ্যাঁ কোকাকোলা থ্রেড এফসি আরসি এক্স্যাক্টলি। স্যার মাঝে স্যার মোজোটা অনেক কি করছিল বাট এখন হয়ে গেছে, লো হয়ে গেছে। স্যার ওরা 2 লিটার 60 টাকাতে দিচ্ছে, যদিও এটা আসলে এখন যারা একবার নিচ্ছে তারা আর এটা থ্রেডের অপশনে যাবে না। যাবে না, মোজো খুবই বাজে। ফার্স্টে যখন আসছিল তখন কিন্তু প্রচুর চলছিল, প্রচুর চলছে। ইভেন কোকাকোলারেও স্লো করে দিছিল। তো এটা হচ্ছে কোকাকোলার জন্য থ্রেট হতে পারে। তো আপনাদেরকে পরীক্ষায় এরকম একটা কোম্পানির আমি নাম দিয়ে দিতে পারি, যেটা শর্ট অ্যানালিসিস আপনাকে করতে হবে, অথবা কোনো একটা সিনারিও দিয়ে দিলাম, সেটা শর্ট অ্যানালিসিস করতে হতে পারে, ঠিক আছে। তো আজকে স্যার আপনার সাথে তো কথা ছিল ওই প্রজেক্টের ব্যাপারে স্যার, প্রজেক্ট এন্ড থিসিস। আজকে ক্লাস ক্লাস তো শেষ। স্যার অ্যাটেন্ডেন্স কোথায় দেবো স্যার? একটা লিংক স্যার লিংক দিয়ে দিছেন? দিয়ে দিচ্ছি, ক্লাসটা শেষ হয়ে গেলে লিংক দিয়ে দিচ্ছি। স্যার আপনি কি স্যার আসসালামু আলাইকুম স্যার। ফর্ম দিবেন না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।